আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল, সাথে বেল আইকনটা প্রেস করে অল করতে ভুলো না। আজ তোমরা শুনবে সোমদর্শীর কলমে একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প, ঝড়ের রাতে জমিদার বাড়িতে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো তাহলে পাড়ি দেওয়া যাক ভয়ের দেশে। জমিদার বাবু, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। আমার আমার সম্মানে হাত দেবেন না, না হলে অনর্থ হবে। ওরে শোন শোন, একটা মেয়ে আমাকে হুমকি দিচ্ছে রে। খারাপ হবে? হ্যাঁ, কিন্তু কি কি হবেটা কি বলো না অপালা, কি হবে? তোমার এই সুন্দর রূপে আমি যে মুগ্ধ অপালা, তাই আমার কাছেই তোমায় যে থাকতে হবে, আমার গোপন সঙ্গিনী হয়ে। আমি শাস্ত্র পাঠ করি, ব্রাহ্মণ কন্যা। আমার অভিশাপ একবারের জন্য বিফলে যাবে না। না 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 না, আমাকে ও ভয় দেখিও না। শক্তি সিংহের ছেলে জমিদার অনন্ত সিংহকে গোটা মুর্শিদাবাদের লোক ভয় পায়। আমার তোমাকে মনে ধরেছে অপলা, তাই তোমার আর মুক্তি নেই। তীব্র রাগ আর অব্যক্ত ঘৃণা ফুটে বেরোতে লাগলো অপরূপ সুন্দরী শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ কন্যা অপলার ডাগর চোখ দুটো দিয়ে। তার আত্মসম্মান বোধে আঘাত দিয়ে সম্মানহানি করতে চাইছে ওই মানুষরূপী শয়তানটা। অপালা এখনো জানে না যে নিখোঁজ বিশ্বনাথ আচার্য মানে এই গ্রামের পুরোহিত ও তার বাবাকে কূট বুদ্ধির দ্বারা হত্যা করেছে এই অনন্ত সিংহই। অপালা রাগে ফুঁসছে দেখে অনন্ত সিংহ দরজার কাছে গিয়েও ফিরে এলো। আস্তে আস্তে রাগী সুন্দরী অপালার কাছে গিয়ে দাঁড়ালো। আঁটো সাঁটো করে গ্রাম্য ধাঁচে পড়া আট পৌড়ে কাপড়টাতে এই ষোড়শী তন্নির যৌবন লালিত্য উপছে পুড়ছে যেন। অনন্ত আপাদ মস্তক নিরীক্ষণ করে এই গ্রাম্য উর্বশীর দেহের সুন্দর খাঁজগুলো সুধা গ্রহণ করতে লাগলো তার ঘৃণ্য চোখ দিয়ে। বিধাতা পুরুষ যেন নিজের সমস্ত ধৈর্য দিয়ে ধীরে ধীরে তৈরি করেছেন এই কন্যাকে। হঠাৎ ডান হাতটা তুলে অপালার কপালের উপরে এসে পড়া কয়েকটা চুল সরিয়ে আঙুলটা চিবুক দিয়ে নিয়ে গিয়ে ঠোঁটের উপর হালকা করে বুলিয়ে একটা শয়তানি হাসি হেসে বলে উঠল, অপূর্ব, এই সৌন্দর্য একমাত্র ভোগ করবো আমি। পালাবার চেষ্টা করো না অপলা, কারণ সেই পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। চারিদিকে তোমায় ঘিরে আছে আমার কিছু বাছা বাছা লাঠিয়াল। এরা লেঠেল কম আর খুনি বেশি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? আটকে পড়েছ কুটিল জালেতে, এটাই তোমার গণ্ডি। মরবেও তুমি এই ঘরেতে হয়ে আমার নজর বন্দি। ছড়া কাটতে কাটতে বেরিয়ে গেল অনন্ত সিংহ। সাথে সাথে
বাড়ির উত্তর দিকে এই ছোট্ট ঘুপচি ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঘরে একটা মোটামুটি দেখতে ড্রেসিং টেবিল আর একটা খাট রয়েছে। মেয়েটি আসন্ন সম্মান হারানোর আশঙ্কায় বিছানার উপরে বসে কান্নায় ভেঙে পড়ল। বন্দি দশার প্রায় 1 সপ্তাহ। এই কয়েকদিন অপালার উপর দিয়ে অনেকবার ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। জমিদার অনন্ত সিংহ প্রতি রাতে একাধিকবার সম্মান লুণ্ঠন করেছে এই বন্দি হতভাগিনীর। সুন্দর রূপ, অত্যাচার, অনাহার ও অনিদ্রায় যেন কয়েকদিনেই প্রায় কুৎসিত হয়ে গিয়েছে। দিনটা ছিল শনিবার, সকাল 8টার কাছাকাছি। জমিদার বাড়ির অন্দরমহল কেঁপে উঠল লেঠেল বিশ্বম্ভরের গলার স্বরে। শক্তি সিংহের পুত্র অনন্ত সিংহ নায়েব মহিম সামন্তের সাথে বসে খাজনার হিসাবপত্র দেখছিলেন। তখন হঠাৎ সচকিত হয়ে উঠলেন বিশ্বম্ভরের গলার স্বরে। সেই স্বরে ভয়ে আর আতঙ্কের ছাপ স্পষ্ট। যে কাজ প্রায় অসম্ভব সেটাই হয়েছে। ব্যাপার শুনেই তিনি ছুটলেন বাড়ির উত্তরে বন্দিনী অপালার ছোট্ট ঘরটার দিকে। খোলা দরজায় এসে দাঁড়াতেই চমকে একটা পাল্লার উপর সশব্দে পিঠটা ঠেসে ঘরে রাখা একমাত্র বেলজিয়াম কাঁচের আয়নার দিকে তাকালেন তিনি। চারিদিকে সকালের উজ্জ্বল আলো সত্ত্বেও একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। ধরাস করে উঠল বুকটা। অপালা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু সেটা ভয়ের কারণ নয়। কারণ লুকিয়ে আছে তার রূপ আর চোখটায়। কিছুদিন আগের সেই ষোড়শী উর্বশীর রূপ লালিত্য যেন কোনো জাদু মন্ত্র বলে পরিবর্তিত হয়েছে কালো, কুৎসিত, বিভৎস এক পিশাচ মূর্তিতে। খোলা চোখটা দিয়ে প্রকাশ পাচ্ছে প্রচণ্ড এক প্রতিশোধ স্পৃহা। ঝুলন্ত এই পিশাচ মূর্তিটার ছায়া পড়েছে ঠিক সামনে রাখা আয়নাটার উপর, যার দিকে ভয়ার্থ চোখে তাকিয়ে আছে অনন্ত সিংহ। এমন ভয়ঙ্কর নারকীয় দৃশ্য আর সহ্য করতে পারলেন না অনন্ত। একটা তীব্র চিৎকার অজান্তে বেরিয়ে আসে তার মুখ থেকে। পাপ, যা জন্মের পর জন্ম মানুষকে তাড়া করে বেড়ায়। নারী নির্যাতনের পাপ তো আমাদের সমাজে দিনের পর দিন কোনো না কোনো জায়গায় হয়েই যাচ্ছে। তবে সেই পাপের শাস্তি তারা পায় না। তবে এই পাপের শাস্তি কি পাবে? নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন লেট নাইট মিস্ট্রি। আসুন আর দেরি না করে শুনে নেওয়া যাক এক গ্রাম বাংলার এক ভয়ঙ্কর ভূতের গল্প, ছায়াবন্দী। গল্প শুরু করার আগে একটা সুখবর। আজ আপনাদের ভালোবাসায় আমরা ৫,০০০ সদস্যের পরিবার। আর ঠিক সেই কারণেই এই মাসেই আপনাদের জন্য থাকছে আমাদের 5K স্পেশাল রুদ্র রক্তিম সিরিজের প্রথম গল্প। না, গল্প বলা ভুল হবে, একটা সাইকো থ্রিলার উপন্যাস, যেটি প্রায় ৩.৫ ঘন্টার। তাহলে এবার শুনে নেওয়া যাক আজকের গল্প। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ, গল্পের কথক ইরফান। শুরু হচ্ছে আজকের গল্প, সমদর্শীর কলমে ছায়াবন্দী। ভূত বস্তুটি যে কি তা আমার কোনোদিন জানা ছিল না। সকলে বলার সুবাদে আমি জানি এ বস্তুটি আছে, এই পর্যন্ত।
কিন্তু কোথায় আছে, দেখতে কেমন বা কি বৃত্তান্ত, তা আমি কিছু জানতাম না। পরিচিত মহল বা মা ঠাকুমার কাছে প্রচুর কথা শুনলেও যেহেতু আমার চোখে কোনো দিন তেমন কিছুই দৃশ্যমান হয়নি, তাই ও জিনিসটাতে আমার বিশ্বাস নেই। আমি সঞ্জয়, পৈতৃক নিবাসে মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রামে হলেও আমি কিন্তু ছোট থেকেই পড়াশোনা করেছিলাম কলকাতায়। কলকাতায় আশুতোষ কলেজে অনার্স পড়তে পড়তে ছাড়তে বাধ্য হয়েছিলাম পারিবারিক সমস্যার জন্য। চলে আসি গ্রামে, কারণ বাবা মার শরীর মোটেই ভালো যাচ্ছিল না তখন, তাই আমি ছাড়া কেই বা হাল ধরত। আমাদের গ্রাম কিছু বছর আগে অনুন্নত থাকলেও বর্তমানে এখানে যুগের হাওয়ায় বেশ উন্নতির ছোঁয়া লেগেছে। রাস্তার মোড়ে মোড়ে উজ্জ্বল CFL ভেপারের জন্য ভূত বা ওই জাতীয় আধি ভৌতিক বা আধি দৈবিক কিছু থাকার সামান্য সুযোগ থাকলেও তাই আলোকের ঝর্ণাধারায় কোন অন্ধকারে গা ঢাকা দিয়েছে তা ভূতেদের সর্বময় কর্তা স্বয়ং মহাদেবী হয়তো জানেন। তা আমি ছোটবেলা থেকেই ইতিহাসের প্রতি বেশ আকর্ষণ বোধ করতাম, আর আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সমস্ত পুরনো ও ঐতিহাসিক জিনিসপত্র। বস্তুত বলা ভালো, এই বিষয়ে আগ্রহ কলেজে পড়তে পড়তেই জন্মেছিল, আর দিনকে দিন সেটা উত্তরোত্তর আরও বেড়েছিল। কতদিন আমি এসবের জন্য কত মিউজিয়ামে ঘুরেছি তার ইয়ত্তা নেই। কোন জায়গায় মাটি খুঁড়ে কি পাওয়া গেছে বা ফেসবুকের পুরাতত্ত্ব সম্পর্কিত গ্রুপগুলোতে নিত্যদিন কি আপডেট আসছে তা জানার জন্য মুখিয়ে থাকতাম রীতিমতো। কত পুরনো জমিদার বাড়ি বা আমার বন্ধুদের কথায় নানান ভুতুরে হানাবাড়িতে ঘুরেছি দিনের পর দিন, তার হিসেব নেই। আর তারপর কবে যে এই নেশাটাই পেশা হয়ে উঠল বুঝতেই পারিনি। হতে পারে এই পুরনো জিনিসের নেশা আমার রক্তের দোষ, কারণ একসময় আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন, যদিও আমাদের বংশের জমিদারি রাজত্বের সময় খুবই অল্প। আমার ঠাকুরদা ছিলেন এখানকার একসময়ের প্রতাপশালী জমিদার শক্তি সিংহের দেওয়ান। শক্তি সিংহের বংশ ধ্বংস হওয়ার পর আমার ঠাকুরদা জমিদার হন। উঠতি জমিদারি আর টাকার স্বাদ সবাইকে এমন বিলাসিতার সাগরে নিমজ্জিত করল যে কয়েক বছর যেতে না যেতেই চঞ্চলা মা লক্ষ্মী বিদায় নিলেন চিরতরে। তাই শরীরে জমিদারি রক্তটুকু নিয়ে যখন আমি পৃথিবীর আলো দেখলাম, তখন সেই ঠাটবাটের বিন্দু মাত্র অবশিষ্ট ছিল না। বহু আগেই ঘর বাড়ি সম্পত্তি সব কালের গর্ভে ডুবে গিয়েছিল। থাকার মধ্যে অবশিষ্ট ছিল কেবল একটা নাম, জমিদারের বংশধর। তবে আজ বহু বছর পর রুষ্ট ও চঞ্চলা মা লক্ষ্মী আবার একটু মুখ তুলে চেয়েছেন। পুরনো জিনিসের প্রতি অদম্য আকর্ষণ থেকে এখন আমি পুরনো জিনিস বা অ্যান্টিকের বিজনেস করি, আর এর ফলেই এখন আমার পরিবারে পরিবর্তনের মৌসুমি হাওয়া লাগছে ধীরে ধীরে। বিভিন্ন পুরনো বাড়ির খোঁজ করে সেসব বাড়ি থেকে যত রকমের অ্যান্টিক জিনিস পাওয়া যায় তা আমি কম দামে কিনে এনে বিক্রি করি কলকাতার নামী অ্যান্টিকের দোকানগুলোতে। এতে আমার 2 পয়সা যা ইনকাম হয় তা নেহাত মন্দ না। আর আমার এই কাজের সবসময়ের সাথী ছিল বিশ্বনাথ মণ্ডল। বাংলায় একটা প্রবাদ আছে, অতি লোভ করো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা আমি আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। যে নেশা আমার জীবনের মৌসুমি হাওয়া লাগিয়েছিল, অতিরিক্ত লোভ আর গোয়ার তুমি যে তা দিয়েই কালবৈশাখীর কালো আধার ঘনিয়ে আনবে জীবনে, সেটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি। দিনটার কথা আমি ইহজীবনে 1000 চেষ্টাতেও মুছতে পারবো না মন থেকে। জুন মাসের সন্ধ্যাবেলা গরমটা বেশ চাকিয়ে পড়েছিল। হাওয়াবিহীন প্রকৃতি চারিদিকে যেন একটা গুমোট গরম সৃষ্টি করেছিল। একটা বিশেষ দিক বাদ দিয়ে গোটা আকাশের কোনো কোণে এক ফোঁটা মেঘের চিহ্ন মাত্র ছিল না। আমরা দুজন, মানে আমি আর বিশু, বসেছিলাম গ্রামের উত্তর দিকে একটা ভাঙা শিব মন্দিরের চাতালে। উদ্দেশ্য একটু নেশা করা। সবসময় এই অভ্যেসটা না থাকলেও যখনই ইচ্ছা হয় তখন এখানে এসেই এই অপকম্মটি করি, কারণ গ্রামের এই দিকে লোকজনের বসতি অপেক্ষাকৃত কম। শিব মন্দিরের দশা অতিশয় দৈন্য। এককালে এখানে পুজোর ধুম থাকলেও কালের গর্ভে তা এখন হারিয়ে গেছে। বাবা মহেশ্বর এখন একাই বিরাজ করেন। কশ্চিৎ কদাচিৎ গ্রামের 2-1 জনের জন্য সামান্য পুজো এখনো কোনো কোনো দিন হয়, বিশেষত চড়ক আর শিবরাত্রির দিন। শুনেছি অনেক বছর আগে ওই 2 দিনে প্রচুর ধুমধাম হতো এখানে। চাতালের বড় একটা চটা ওঠা থামের গায়ে হেলান দিয়ে মুড়ি চিবোতে চিবোতে দূরের দিকে তাকিয়েছিলাম। আমরা যেখানে বসেছিলাম সেখানে আমাদের সামনে একটা ছোট পুকুর, আর তার ওপারে 200 বছরের একটা মস্ত পুরনো আমলের বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। আগে ওটা ছিল গ্রামের তৎকালীন জমিদার ও মূর্তিমান শয়তান শক্তি সিংহের বিলাসবহুল প্রাসাদ। শক্তি সিংহকে জমিদার বলাটা একটু ভুল হলো, কারণ প্রথমে সে এখানে আসে,
ইংরেজ সরকারের রাজস্ব আদায়কারী হিসাবে। সেই সময় ইংরেজ সরকার ভারতে বিভিন্ন জায়গায় রাজস্ব আদায় করার জন্য এই দেশেরই কিছু বিশ্বাসঘাতক দালালকে দায়িত্ব দিয়েছিল। ইতিহাসের পাতায় যারা একটু চোখ বুলিয়েছেন তারা সকলেই জানেন তারা কি অমানসিক অত্যাচার করত আমাদের দেশের মানুষদের ওপর। শক্তিসিংহ ছিল তেমনই একজন। ওর অত্যাচার ও রাজস্ব আদায় করার দক্ষতার জন্য ইংরেজ সরকার পাশাপাশি আরও কয়েকটা গ্রামের দায়িত্ব দিল ওকে। আজ থেকে প্রায় 200 বছর আগে ওই প্রাসাদের ধাঁচে বাড়িটা বানায় শক্তিসিংহ। কত লোকের যে চোখের জল আর অভিশাপ জড়িয়ে আছে ওই বাড়িতে তারই অত্যা নেই। কত মানুষ যে ওই বাড়িতে একবারের জন্য ঢুকে শেষ আশ্রয় নিয়েছে বাড়ির পিছনের কানাবিলে তারও কোনো হিসেব নেই। এত অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিপাহী বিদ্রোহের সময় পাশাপাশি গ্রামের মানুষরা চড়াও হয়ে ভেঙে দেয় ওই বাড়ি। তবে গাঁয়ের কিছু বয়স্ক মানুষের মতে গ্রামের সেই সময়ের পুরোহিত ও সাধক রঘুনাথ আচার্যের অভিশাপে ওই দশা হয় বাড়িটার। গল্প আছে ওনার মেয়েকে নাকি শক্তিসিংহর ছেলে অনন্ত সিংহ ভয়ঙ্কর অত্যাচার করে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। কে কি দেখছিস ওদিকে তাকিয়ে? না মানে দেখছিলাম ওই বাড়িটা কত বছর ওইভাবে পড়ে আছে বলতো। ভিতরে না জানি কত কি অ্যান্টিক রয়ে গেছে। আরে শালা, ওটা হানা বাড়ি। ওই অন্ধকূপের মধ্যে যে ঢুকতে যাবে সেই হার্ট ফেল করে মরবে। আমি বিশুর এই কথা একটু রেগে গেলাম। ভাইরে, ছোটবেলার বন্ধু তুই, তোর কি কোনো ক্ষতি চাইতে পারি আমি বল? তাই তো তোকে আটকাচ্ছি। তুই কোনোদিন ঢুকেছিস ও বাড়িতে? না ভাই, অত সাহস নেই যে অভিশপ্ত বাড়িতে ঢুকে নিজের জীবন শেষ করব। কেউ ঢোকার সাহস পায় না ও বাড়িতে। আচ্ছা, তোদের ওই হানা বাড়ির ইতিহাসটা কি বলতো? কোনোদিন তেমন গা দিইনি তাই জানা হয়নি। তোর মুখ থেকে কিছুটা জ্ঞান শুনি না হয়। ঠাট্টা করছিস সঞ্জু? জানিস কত অসহায় লোকের আত্মা আজকেও ও বাড়িতে আর কানাবিলে ঘোরাঘুরি করে? তারা যে কষ্ট পেয়ে মরেছিল, ওই জমিদার বংশ সহজে ধ্বংস হওয়াতে তারা শান্তি পায়নি, আজও ঘুরে মরছে। আর অপালার প্রতিশোধের ইচ্ছা, চোখের জল আজও কিন্তু শুকিয়ে যায়নি। অপালাটাকে? পুরোহিত বিশ্বনাথ আচার্যের মেয়ে অপালা। অপরূপা সুন্দরী ছিলেন সে মহিলা, সাক্ষাৎ নাকি মা লক্ষ্মী। শাস্ত্র পড়তে পারতেন। রঘুনাথ তার ছেলের অভাবটা তার মেয়ের মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছিল, কিন্তু জমিদার শক্তি সিংহের অকাল কুষ্মাণ্ড ছেলে অনন্তের তখন যুবক বয়স। অপালার অপরূপ রূপে আকৃষ্ট হয়ে পড়ল ওই শয়তান। সভাপতি সদ্য যৌবনের কামনা বাসনা চরিতার্থ করতে অপলাকে তুলে নিয়ে এলো লেঠেলের দল। দাদুর মুখে শুনেছি দিনের পর দিন নাকি পুকুরের ওই পাড়ের গুম ঘরটায় বন্দি রেখে তাকে অত্যাচার করেছিল অনন্ত সিংহ। একদিন এই অপমান আর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দেয় মেয়েটা। অনন্ত সিংহ পরে যখন ঘরে ঢুকেছিল, প্রথমে চোখ পড়ে ঘরে রাখা একমাত্র আয়নাটা। কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে যান তিনি। গলায় কাপড়ের ফাঁস লাগানো মৃতদেহটার মুখে কষ্টের ছাপ নেই, আছে ক্রোধ আর প্রতিশোধের আগুন। অত সুন্দর মুখটা হয়ে গিয়েছিল রাতের আঁধারের মতো কালো কুৎসিত, আর তার যে ছায়া পড়েছিল আয়নার মধ্যে তা দেখে হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাবে, যেন স্বয়ং নরকের কোনো অতৃপ্ত পিশাচ প্রচণ্ড প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে বলছে, আমার থেকেও ভয়ানক মৃত্যু অপেক্ষা করছে তোমার জন্য। তার কয়েক বছর পর গ্রামের মানুষের আক্রমণে মৃত্যু হয় অনন্ত। মৃত্যুর সময় নাকি তার হাত পা আর মাথার হাড় একদম গুঁড়িয়ে যায়। মুখটা ভারী কিছু জিনিস দিয়ে একদম থেঁতলে দিয়েছিল উদ্ধত জনতা। অনেকেই শোনে সেদিন রাতে এক অমানসিক তৃপ্তির হাসি যেন প্রতিধ্বনিত হয়েছিল সমস্ত বাড়িটার আনাচে কানাচে। রিবাপ রিবাপ, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে গায়ের অনেকেই এখনো মনে করে যে ওইটুকু কষ্টের মৃত্যুতে শান্তি পায়নি বাপ বেটি। হতে পারে ওরা এখনো ঘুরছেও বাড়িতে। আমি মন দিয়ে শুনলাম ঘটনাটা। আমি এই ঘটনা কিছুটা জানতাম, কারণ বড় হওয়ার পরেই শত পারিবারিক অসুবিধার পরেও কলকাতার আত্মীয়ের বাড়িতে রেখে পড়াশোনা করিয়েছিলেন আমার বাবা। এর ভিতরের ইতিহাস না জানাটাই স্বাভাবিক। আমি বিশুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, অনন্ত সিংহ আর শক্তি সিংহ এদেরকে কেউ দেখেছে? মানে ছবি টবি আর কি।
কোথাকার আকাঠ রে তুই? 150 বছর আগে ওরা মরে ভূত হয়ে গেছে, আর তখন যে ওদের দেখেছে সে আর বেঁচে থাকবে বলে তোর মনে হয়? আচ্ছা, বুঝলাম। তার মানে তুই বিশ্বাস করিস ওরা এখনো আছে? বেশ ভালো। তবে এই যুগে দাঁড়িয়ে এসব বিশ্বাস করাটা বড়ই দুষ্কর রে বিশু। ও, তার মানে তুই মানলি না আমার কথা, তাই তো? বিশ্বাস হলো না তো যা, চলে যা, যাচাই করে এগিয়ে যা। না ভাই, ভূত না মানলেও সাপখোপকে মান্যি করি। তাদের ছোট একটা ছোঁয়া ইহ জগতের মায়া যে ছাড়তে হবে, সেটা কি জানিস না? তবে একটা খবর দিই তোকে। মনে হয় ওই বাড়িতে সব কিছু নষ্ট হয়ে গেলেও একটা জিনিস এখনো অক্ষত থাকবে। যে ঘরে অপালা মারা গিয়েছিল সে ঘরে আজও সেই আয়নাটা, মানে যেখানে তার শেষ ছায়াটা পড়েছিল, সেটা এখনো থাকতে পারে। আয়নাটা একদম খাঁটি বেলজিয়াম কাঁচের তৈরি। কত দাম হবে বুঝতে পারছিস তো? বলিস কি রে? তাহলে তো ঢু মারতেই হচ্ছে। দাঁড়া দাঁড়া, ঘুরে আসি। মাইরি যাবো আর আসবো। সঞ্জু, ওটা কিন্তু অভিশপ্ত। সত্যি সত্যি না গেলেই নয় রে ভাই। না রে, যেতেই হবে। আসছি। তোর বাড়িতে আমি কি বলবো? বলবি মা লক্ষ্মীকে নিয়ে আসছি। সামনে এগোতে এগোতে গলা তুলে বললাম আমি। মনে মনে বেশ একটা উত্তেজনা বোধ করছিলাম। অনেকদিন বড় কোনো দাও মারিনি। কয়েক মিনিটের মধ্যেই এসে দাঁড়ালাম ভাঙা বাড়িটার সামনে। রাস্তার অপর পারে একটা ল্যাম্পপোস্টের পাশে দাঁড়িয়ে চোখ বোলালাম বাড়িটার দিকে। যৎসামান্য আলোয় দেখলাম এক প্রাগ ঐতিহাসিক বিভৎস দৃশ্য। বাড়িটা যেন এক আদিম দৈত্যের মতো প্রচণ্ড খিদে হাঁ করে রয়েছে, তারা আসন্ন শিকারের জন্য। চারিদিকে যে আগাছা আর জঙ্গল ভর্তি হয়ে আছে, সেখানে যে প্রচুর বিষধর সরীসৃপ রয়েছে, তা এদিক ওদিক থেকে শটশট শব্দ শুনেই বুঝতে পারছিলাম। দোতলা প্রাসাদের দ্বিতীয় তলায় যে বারান্দা আর কাঠের রেলিং প্রায় ভেঙে গিয়ে একটা কঙ্কালসার রূপ বেরিয়ে পড়েছে, তা ওই অস্পষ্ট আলোতেও বেশ বুঝতে পারছিলাম। কেন জানি না, হঠাৎ উত্তেজনাটা কোথায় হারিয়ে গিয়ে একটা অস্বস্তি বোধ গ্রাস করলো আমায়। লতানো গাছে ঢাকা বড় লোহার দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে যাব, হঠাৎ কোথা থেকে একটা কুচকুচে কালো বেড়াল চিৎকার করে উঠে রাস্তায় আঁশ কেটে দিয়ে গেল। আচমকা এই ঘটনায় ছাদ করে উঠল আমার বুকটা। আমি আর একবার তাকালাম বাড়িটার দিকে। সন্ধেবেলার সেই এক টুকরো কালো মেঘটা গ্রাস করেছে বাহারি নকশা করা ওই প্রাসাদের মাথাটা। মেঘের মধ্যে হালকা বিদ্যুৎ রেখা আর মৃদু গুরু গুরু শব্দও শুনতে পাচ্ছিলাম। মনটা দমে গেল অনেকটা। ফেরার জন্য একটা পা বাড়িয়েও থেমে গেলাম। ফিরে গেলে বিশু টোন কাটত নির্ঘাত। তবে সত্যি বলতে কি, মন দমে গেলেও অজানা একটা কিছুর দুর্বার আকর্ষণ ক্রমাগত টানছিল আমায় ওই বাড়িটার প্রতি। যেন শত শত বছর ধরে কিছু একটা পুঞ্জীভূত রহস্য সঞ্চিত করে অপেক্ষা করে আছে আমারই জন্য। অপেক্ষা করে আছে সেই রহস্যের ঘন চাদরটা উন্মুক্ত করবে বলে। দ্বিধা নিয়েই পা বাড়ালাম মূল লোহার ফটকের দিকে। মরচে ধুলো পড়া আর ভাঙা লোহার ফটকের উপর বোধহয় হাত পড়েনি কয়েকশো বছর হলো। আমি বেশ কসরত করে কিছুটা ফাঁক করতে পারলাম দরজাটা। চাঁদের যা আলো ছিল তা এখন ঢাকা পড়ে গেছে মিশকালো ঘন মেঘে। তাই আমার পকেটে রাখা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম। উজ্জ্বল আলোতে একটু আধটু ঠাউর করতে পারলাম এটাই কয়েকশো বছর আগে ছিল নুড়ি পাথর ফেলা ও পাশে বাহারি গাছ লাগানো প্রশস্ত একটা পথ, যেখান দিয়ে ঘোড়ায় টানা গাড়ি চলে যেত প্রাসাদের সিংহ দরজার দিকে। কালের গর্ভে তা অনেকদিন আগেই তলিয়ে গিয়ে ঢাকা পড়ে গেছে আগাছা আর লতানো পাতার জঙ্গলে। বাড়ির দ্বিতীয় তলার লম্বা বারান্দাটার একদিকের কাঠের রেলিংটা ভেঙে পড়েছে। ওই বারান্দার শেষে ভিতরের মহলের উত্তর দিকে ওই ঘরটা। হাতে একটা লাঠি নিয়ে জঙ্গল ঠেলে বহু সাবধানে এক পা করে এগিয়ে গেলাম মস্ত কারুকাজ করা 5টা থাম সম্বলিত বারান্দার দিকে। মাঝখানে ফোয়ারা আর তার দুপাশে ঘোরানো দুটো সিঁড়ির একটাতে পা দিয়ে ধীরে ধীরে উঠে এলাম বারান্দায়। বারান্দায় পা দিতে না দিতেই কেন জানি না বাড়িটার কেমন একটা পরিবর্তন হলো, যা ভাষায় বোঝাতে পারবো না। এতক্ষণ মেঘের গুরু গুরু ডাক আর গুমোট ভাব ছাড়া কিছুই ছিল না।
পা দিতেই প্রচণ্ড জোরে মেঘটা ডেকে উঠল, আর নিস্তব্ধ বাড়িটা কিসের যেন জাদু মন্ত্র বলে সরব হয়ে উঠল কিছুটা। গাটা কেমন যেন একটা ছমছম করে উঠল। মনে হলো কতকগুলো অদৃশ্য চোখ তীব্র কোনো আক্রোশে আমার দিকে তাকিয়ে আছে, যেন তারা এতদিন আমার জন্যই অধীর আগ্রহে আর বর্ষতীত ক্রোধ নিয়ে অপেক্ষা করছিল। ঘাড় উঁচু করে দেখলাম পুরনো থামগুলো আর কাঠের বড় সিংহদ্বারটি। হালকা ঠেলা দিতেই বহু পুরনো কাঠের দরজাটা একটা জান্তব শব্দ করে খুলে গেল। সাথে সাথে পচা ও বহু বছরের জমা দুর্গন্ধের ঠেলায় পিছিয়ে এলাম দুপা। কিছুটা ধাতস্থ হয়ে সামনে ঠাস বুনোর মাকড়সার জালটা ছিঁড়ে ফ্ল্যাশ লাইটটা ফেললাম ভিতরে। দীর্ঘদিনের জমাট অন্ধকার এই সামান্য আলো কাটাতে পারল না। কিছুক্ষণ পরে অন্ধকারটা চোখ শুয়ে যেতে ভিতরে ঢুকলাম আমি। সাথে সাথে আবার আমার গাটা শিরশির করে উঠল। ঠিক তখনই মেঘের গুরু গুরু শব্দ পরিবর্তিত হলো তীব্র আকাশ ফাটানো বাজের শব্দে, যেন কোনো নাটক শুরু হওয়ার আগে শেষ সতর্কবার্তা দিল অপেক্ষারত দর্শকদের। বাইরে সেই মুহূর্তে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। বাইরে বৃষ্টির আওয়াজ আর ভিতরের দেওয়ালে আমার স্যান্ডেলের ফটফট শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো আমারই কানে। মোবাইলের আলোতে দেখতে পেলাম এদিক ওদিকে বড় বড় প্রাচীন আমলের ঘর। দরজায় ঝোলানো মরচে পড়া তালাগুলো দেখে বুঝতে পারলাম এগুলো বন্ধ হয়ে আছে বহুদিন হলো। দরজার প্রতিটা পাশে রয়েছে বিলিতি কারুকার্য করা লোহার ব্র্যাকেট, যেখানে একটা সময়ে বহু মোমবাতি চলেছে। ব্র্যাকেটের কাজগুলো অনেক আগেই ভেঙে গেছে, আর তা ছড়িয়ে রয়েছে শ্বেত পাথরের মেঝের ওপর। আমার পায়ের চাপে তা ভাঙছে কটমট শব্দে। কেন জানি না, কোনোদিন না আসা সত্ত্বেও জায়গাটা খুব পরিচিত লাগলো। মন বলল যেন এর আগেও এখানে আমি এসেছি। খুব আশ্চর্য হলাম আমি। সামনে একটা অন্দরমহলে যাওয়ার সরু জায়গা দেখতে পেলাম। গলির দেওয়ালে দেওয়ালে সেকালের বানানো সব তৈলচিত্র দেখা যাচ্ছে, যা এখন ধূসর ধুলিমলিন হয়ে গেছে। চেনার আর উপায় নেই। গলি পেরিয়ে একটা বিশাল বড় হল ঘরে এসে পড়লাম। আসবাবপত্র এখনো বেশ কিছু আছে, যদিও তা ভেঙে গিয়ে ধুলো আর মাকড়সার জালে ঢেকে গেছে। চারিদিকে কালিমাখা দেওয়ালে এখনো কারুকাজটা বেশ বোঝা যাচ্ছে। দেখতে দেখতে একটু অন্যমনস্কই হয়তো হয়েছিলাম। হঠাৎ চমকে চাইলাম পিছনে। বাবু, না, কেউ নেই, ফাঁকা। কিন্তু একটা চাপা হিসহিসে শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন কেউ আমায় এখানে দেখে বিদ্রুপ করছে। আমার সামনে এখন উপরে ওঠার সিঁড়িটা দেখা যাচ্ছে। টর্চের আলোয় যেটা সবার প্রথমে চোখে পড়ল তা হলো একদিকে হেলে পড়া ধুলোয় মোড়া প্রকাণ্ড একটা অয়েল পেন্টিং। ঘোড়ার গায়ে হাত দিয়ে কোনো একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে উন্মুক্ত তরবারি নিয়ে রাজকীয় ভঙ্গিমায়। মুখে একটা ক্রূর হাসি লেগে আছে। ধুলোমলিন হলে কি হবে, হাসিটাতে যে একটা শয়তানি খেলা করছে সেটা শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় বেশ জীবন্ত হয়ে উঠেছে। মনে মনে ভাবছিলাম কে ইনি। ঠিক তখনই আবার শয়তান শক্তি সিংহ। এবারে আর ভুল নয় মনের, কারণ একটা ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ আমার সারা শরীরটাকে কাঁপিয়ে দিয়েছে। ঘুরে কিন্তু কাউকে দেখতে পেলাম না। কে আবার এসব বলছে? আমায় কি কেউ সতর্ক করছে? কি উদ্দেশ্য এই অজানা কণ্ঠস্বরের? এবার সত্যি ভয় করতে শুরু করেছিল। পিছনের দিকে ফেলা আলো আস্তে আস্তে সামনের দিকে ঘুরিয়ে ওপরের দিকে তুললাম। ঘোরানো সিঁড়ি বাঁ দিকে ঘুরে একটা অন্ধকার দেওয়াল ভেদ করে উপরে উঠে গেছে। চেষ্টা করেও উপরে কি আছে দেখতে পেলাম না। আলোর মুখটা নিচের দিকে যেই কিছুটা নামালাম, দপ করে আলোটা নিভে গিয়ে একটা প্রচণ্ড ভয়ার্ত চিৎকার গলা দিয়ে বেরিয়ে এসে ছিটকে মেঝের উপর পড়লাম। চোখ বন্ধ, এবং এখন চারিদিকে নিকষ অন্ধকারে ডুবে গেলেও ঠিক আগের মুহূর্তে আমি আমার একদম চোখের সামনে দেখেছিলাম বিভৎস সাদা একটা মুখ, যার দুটো মণিহীন চোখ স্থির হয়েছিল আমারই মুখের উপর। চোখটা খুলে চাইতেই সামনে দেখতে পেলাম মাথা থেকে কোমর অবধি কালো চাদর মুড়ি দিয়ে আর বহুকালের পুরনো ধুলো মলিন ধুতি পরে হাতে একটা মোমবাতি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। কতদিন পর আইলেন দা বাবু?
সেই তাইকা আপনার লাইকে অপেক্ষা করতেছিলাম। মূর্তিটা বলে উঠল। আমার তখন বাকরুদ্ধ অবস্থা, দরদর করে ঘামছে রীতিমতো। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে অনেক গুণ। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বললাম, তুমি কে? লোকটা আশ্চর্য না হয়ে খুব স্বাভাবিক ও পূর্বোক্ত স্বরেই বলল, বহুদিন পরে দেখছেন তো, ভুইলা গেছেন গিয়া। আমি ওই বাড়িটাই থাকি, যে ঘরটায়। লোকটার অঙ্গুলি নির্দেশ মতো আমার ডান দিকে তাকালাম। একটা অপেক্ষাকৃত ছোট্ট ঘরে ছোট একটা খাট আর কাঠের টেবিলের উপর লণ্ঠন জ্বলছে দেখতে পেলাম। মনে প্রশ্ন জেগে উঠতে লাগলো, এতদিন এখানে এইভাবে আছে লোকটা কে? এ জনমনুষ্যহীন একটা পোড়ো বাড়িতে এর একা থাকার উদ্দেশ্যটাই বা কি? আচ্ছা, লোকটার চোখটা ওরকম কেন? কোনো জীবন্ত মানুষের চোখ যে মনিহীন হয় তা কুসমিন কালেও মনে ধারণা ছিল না। দেখলেই বুকটা ধড়াস করে ওঠে। গায়ে একটা নিঃশ্বাস পড়তে মুখ ঘোরাতেই দেখি লোকটা আমার অত্যন্ত কাছে সরে এসেছে। লোকটার বরফের মতো হিম শীতল নিঃশ্বাস আমার হাড় শুদ্ধ কাঁপিয়ে দিল। কোনো মানুষের নিঃশ্বাস এত ঠান্ডা হয়? আস্তে আস্তে অজানা একটা ভয় ধীরে ধীরে চেপে ধরতে লাগলো আমায়। লোকটার সান্নিধ্য আমার অস্বস্তি বাড়িয়ে তুলছে শতগুণ। লোকটা জানতে চাইল, কি দেখছেন দা বাবু? কিছুটা পেছনে সরে এসে বললাম, না তেমন কিছু না, আমি আসছি। সে কি কথা দা বাবু, এতদিন বাদে আইলেন, বাড়িটা একবার না দেখাই চইলে যাবেন? পথ আগলে ধরে জানতে চাইল লোকটা। আমি কোনো রকমে বেরোতে চাইলাম। না না, মানে এই তো দেখ। লোকটা আমার কথা শেষ করতে না দিয়েই গম্ভীর গলায় বলল, আসেন বাবু, আমার সাথে ওপরে আসেন। আমি কিছুটা থমকে গেলাম। বিহবল অবস্থা কিছুটা কাটার পর চেয়ে দেখি লোকটা বেশ কিছুটা এগিয়ে পা দিয়েছে বহুদিনের পুরনো কাঠের কারুকার্য করা রেলিং দেওয়া সিঁড়ির উপর। জানি না ওর গলায় কি ছিল, আমিও অনুসরণ করতে লাগলাম তাকে। পুরনো সিঁড়ির ওপর ধূপধাপ শব্দ করে উঠতে লাগলাম আমরা। সেই শব্দ বারে বারে বিকটভাবে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো আমারই কাছে। বাইরে মেঘের তীব্র গুরুগম্ভীর ডাক আর ভিতরে কাঠের সিঁড়ির উপরে সেই শব্দ সম্মিলিতভাবে রাত্রির নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিলেও এই বাড়িকে ঘিরে থাকা অজানা একটা রহস্যের চাদর পরিবেশের বাতাসকে যে পরিমাণে ভারী করে তুলেছে সেটা কাটাতে পারছে না কিছুতেই। যে কোনো সাধারণ মানুষের এই পরিবেশে ভয়ে দম আটকে মরে যাবার মতো যথেষ্ট কারণ থাকলেও নেহাত প্রচুর পুরনো বাড়িতে ঘোরার জন্য বা অন্য কোনো কারণেই হোক আমার স্নায়ুর উপরে নিয়ন্ত্রণ এখনো আমি হারাইনি। কিন্তু এবার যেটা চোখে পড়ল তাতে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত তলার দিকে নেমে গেল। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে দেখলাম আমার সামনে চলা লোকটার সিঁড়ি দিয়ে ওঠার জন্য পা থেকে আওয়াজ হলেও পা দুটো মনে হচ্ছে মাটিতে পড়ছে না, যেন শূন্যে ভেসে যাচ্ছে। হঠাৎ এই দৃশ্যতে ভয়টা এবার আমার বুকের উপর জগদ্দল পাথরের মতো বসতে লাগলো। শেষ পর্যন্ত আমি এই পোড়ো বাড়িতে অশরীরীদের হাতে পড়লাম না তো? সর্বনাশ! সামনে চলা লোকটা বোধহয় মনের কথা আঁচ করতে পেরে বলে উঠল, ভয় পাবেন লাই, উপরে উঠে আসেন। আশ্চর্য, লোকটা আমার মনের কথা জানতে পারছে কি করে? এমন ভাবে আমার সাথে কথা বলছে যেন আমি ওর অনেক দিনের চেনা। আমি তো কুসমিন কালেও লোকটাকে দেখিনি, আমি কোনোদিন এ বাড়িতে ছিলামই না। হ্যাঁ, সামনে ভূত আর বহুদিনের পুরনো হানা বাড়ি, আর প্রতিটা কোণে অদৃশ্য সব ছায়া মূর্তিদের ক্রোধাগ্নি সম্বলিত দৃষ্টি। একদম হাড় হিম করা ভৌতিক একটা পরিবেশ। এতদিন আমি যা চাইছিলাম, যদিও এমন হবে তার ধারণা ছিল না বিন্দু মাত্র। গুমট অন্ধকার সিঁড়ি পেরিয়ে একটা প্রকাণ্ড বারান্দায় এলাম। দমবন্ধ পরিবেশ থেকে একটু স্বস্তি পেলেও বাতাসের অস্বাভাবিক ভারী ভাবটা কাটছে না কিছুতেই। বাঁদিকে তাকিয়ে দেখলাম কিছু বড় বড় লতা পাতা ভর্তি গাছ আর একটা বাগান রয়েছে। খোলা জায়গা দিয়ে আকাশটা দেখতে পেলাম। বৃষ্টি না পড়লেও আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ দেখা গেল। মানুষের অবয়বটা এগিয়ে গেছে কিছুটা। আমি একটু থমকে গেছি দেখে লোকটা মাথা ঘুরিয়ে কটমট করে তাকালো আমার দিকে।
এক প্রকার বাধ্য হয়ে আবার অনুসরণ করলাম তাকে। বিভিন্ন ঘর, বারান্দা আর অন্ধকার গলি পেরিয়ে একটা ছোট্ট ঘরের সামনে থেমে গেল মূর্তিটা। লোকটা বলল, আমি একটু আইতাছি দা বাবু, আপনার লেগে একটু জিনিস আছে, আইতাছি নিয়া, আপনি বয়েন। আমার যে ঘরটায় ঢুকিয়ে দিয়ে সে চলে গেল সেই ঘরটা অন্যান্য ঘরের তুলনায় অপেক্ষাকৃতভাবে বেশ ছোট। ঘরে একটা কোণে বড় লোহার গারদ দেওয়া জানলা, পাল্লা দুটো বন্ধ। জানলার সমকোণে একটা সেকেলের ড্রেসিং টেবিল আর মাঝারি মাপের আয়না রয়েছে। খেয়াল করিনি লোকটার হাতে যে মোমবাতি রয়েছে সেটা সে রেখে গিয়েছিল তার উপর। কোনো এক অজ্ঞাত কারণে এই ঘরটা মোটামুটি পরিষ্কার, কিন্তু ঘরটায় ঢুকেই গাটা কেমন যেন গুলিয়ে উঠল। যা ভালো লাগলো না মোটেই। কেমন যেন অশুভ কিছুর ছোঁয়ায় ঘরের পরিবেশটা অস্বাভাবিক রকমের অস্বস্তিকর। তবে ঘরের আসবাব দেখে মনে মনে সন্দেহ হলো, এটাই কি আমার অভিষ্ট সেই ঘর? যদি সেটাই হয় তাহলে জানলা দিয়ে শিব মন্দিরের মাথাটা দেখা যাবে। সন্দেহ দূর করতে এগিয়ে গিয়ে পাল্লাটা একটু কসরত করে খুলে ফেললাম। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি পড়েছে। এখন ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে চাঁদের যে ফালিটা চোখে পড়ল সেটায় বাইরের অন্ধকারটা কিছুটা হলেও কেটেছে। চারিদিকে একটু চোখ বোলাতেই দূরে অস্পষ্টভাবে শিব মন্দিরের চূড়াটা চোখে পড়ল। বলিহারি মনুষ্য প্রকৃতি, এমন ভয়ঙ্কর পরিবেশেও আমার মনটা আনন্দিত হলো। চারিদিকে অখণ্ড নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে শিয়ালের ডাক এই পরিবেশকে আরো অপার্থিব করে তুলছে। রেডিয়াম ডায়ালের হাত ঘড়ি জানান দিল এখন রাত প্রায় 10টা। আমি ফিরে গেলাম আয়নার দিকে। আয়নাটার যা সাইজ সেটা একটা মানুষের পক্ষে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ফোন দিয়ে আঁটতে লাগলাম কি করে নিয়ে যাব এটা। নিচে ভয় পেয়ে ছিটকে পড়ে যাওয়ার জন্য মোবাইলটা আর চলছে না। মোমবাতির আলোয় আয়নাটা পরীক্ষা করতে এগিয়ে গেলাম। পকেট থেকে রুমাল বের করে আয়নাটা মুছতে লাগলাম। মোটা পুরু ধুলো আর ঝুল লেগে আছে। এক মনে পরিষ্কার করতে করতে হঠাৎ গা হাত পা ভয়ে সিটিয়ে গেল। ধরাস করে উঠল বুকের মধ্যে হৃৎপিণ্ডটা। এখন আয়নাটা সম্পূর্ণ ফাঁকা হলেও এখনই বিন্দু সম মণিযুক্ত একজোড়া চোখ তীব্র রাগ আর ঘৃণা নিয়ে তাকিয়েছিল ঠিক আমারই মুখে। উফ, কি যে তার দৃষ্টি! যেন নরক থেকে উঠে আসা কোনো শয়তানের চোখ। তীব্র প্রতিশোধ স্পৃহায় ধক ধক করে চলছে, যেন কোনো সাহসী বলশালী লোককে এক ধাক্কায় কাবু করে দিতে পারে। দরদর করে ঘামছি। চোখ দুটো হয়তো কোনো স্ত্রীলোকের, কারণ তার চোখের দুপাশ দিয়ে নেমে এসেছিল অজস্র চুলের ধারা। মাত্র কয়েক মুহূর্তেই আমার সম্পূর্ণ বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। ছুটে গিয়ে জানলার গড়ার ধরে ধরধর করে নিঃশ্বাস নিতে লাগলাম। কিছুক্ষণ পর একটু স্থির হলাম। বাইরে তখনও শিয়ালের গলার সেই হিমশীতল কণ্ঠ পাওয়া যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে একটা প্যাঁচার ডাক। পরিবেশটা মোটেও ভালো নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে পারলে বাঁচি। দরজার দিকে এগোতে গিয়ে শরীরটা হঠাৎ তুলে উঠল। কেমন যেন মাথাটা হঠাৎ ঝিমঝিম করতে লাগলো। সাথে একটা মিষ্টি সুগন্ধ আসতে লাগলো নাকে। অদ্ভুত নেশা আছে গন্ধটার মধ্যে। বাগানে কি কোথাও ফুল ফুটেছে? কিন্তু সেসব বোঝার আগেই আমার প্রায় চেতনা হারাবার জোগাড়। গন্ধটা হঠাৎ এমন অস্বাভাবিক রকমের বেড়ে গেল কি করে? কিন্তু এসব ভাববার আগেই সবকিছু পরিবর্তন হয়ে গেল। ঘরের একটা দিকে পুরনো আমলের একটা খাট ছিল। তার কাছে শরীরটা কোনো মতে টেনে নিয়ে গেলাম টলতে টলতে। হঠাৎ কি হলো আমার? বাহ্য জ্ঞান লুপ্ত হবার আগে বুঝতে পারলাম গন্ধটা হু হু করে বেড়ে চলেছে মারাত্মকভাবে। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই। বোধহয় অজ্ঞান হয়েছিলাম। মাথাটা ভার হয়ে আছে।
কোথাও কোনো একটা শব্দ হচ্ছে। মাথাটা তুলতে গিয়েও মাথা ঘুরে শুয়ে রইলাম। মুখ থেকে ক্রমশ গোঙানির শব্দ বেরিয়ে যাচ্ছে, পারছি না। একটা কষ্ট হচ্ছে। না, ভুলই করেছি। গোয়ার তুমি করে এখানে আসাটা সমীচীন হয়নি। অন্তত এখনকার এই দশাটা হতো না। তাহলে যে কারণে জ্ঞানটা ফিরল, সেই কারণটা মানে শব্দটা এতক্ষণে বেড়ে গেছে অনেকটা। কেউ দরজা ধাক্কাচ্ছে, মনে হচ্ছে একটা মেয়ে। অন্তত গলা শুনে এই অবচেতনের মধ্যে সেটাই মনে হচ্ছে। কোনো ঘর থেকে বেরোনোর জন্য সাহায্য চাইছে কাতরভাবে। আমি কোনো ক্রমে উঠে দাঁড়াতেই টুলে প্রায় পড়েই যাচ্ছিলাম। বুকের মাঝে যন্ত্রণা হচ্ছে। অনেক কষ্টে ঠাহর করার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। কিছুটা খোঁজাখুঁজির পরে একটা ঝুলে ভরা আর অন্ধকারের সাথে কালো হয়ে মিশে যাওয়া একটা দরজা দেখতে পেলাম। কান লাগিয়ে শুনলাম শব্দটা ওখান থেকে আসছে। কোনোভাবে আটকে পড়েছে মেয়েটি, কিন্তু কিভাবে? এ বাড়িতে ও এলো কিভাবে? আসাটা তো অসম্ভব বললেই চলে। একটু খুঁজতেই দরজাটা খোলার রাস্তা পেয়ে গেলাম। হ্যাঁচকা কয়েকটা টানে খুলে ফেললাম দরজাটা। অন্ধকারে প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর চোখটা একটু সয়ে যেতেই দেখলাম একটা গ্রাম্য পোশাক পরিহিতা মেয়ে। দেখতে যথেষ্ট সুন্দরী হলেও দীর্ঘদিন এখানে বন্দি দশার জন্য সেই লালিত্য এখন বিলীয়মান। এক কোণে হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে। উদ্ধার করার ডাকটা এখন পরিণত হয়েছে ফোঁপানিতে। আমি অতি কষ্টে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? এখানে এলেন কি করে? আমি আমি আমাকে বাঁচান। কত দিন ধরে আমাকে এখানে আটকে রেখেছে। আমাকে আমাকে বাঁচান। আরে আগে আপনি শান্ত হন, আমি দেখছি। আপনার নাম কি? বাড়ি কোথায়? এই গ্রামেই। কয়েকজন মিলে আমাকে এখানে আটকে রেখেছে। আপনি আমায় উদ্ধার করুন। আপনার সারা শরীরে তো দেখছি অনেক কালশিরে দাগ। খুব অত্যাচার করেছে বুঝি? হ্যাঁ, আমাকে এখান থেকে বেরোবার ব্যবস্থা করে দিন। দয়া করুন, আপনি আপনি দয়া করুন, দয়া করুন। বলেই কান্নার দমকটা বেড়ে গেল আবার। আমি বিরক্ত হলাম এবারে। একে নিজের কষ্টে মরছি, তার উপর এই ঝামেলা। তাও মুখে যথাসম্ভব বিরক্ত ভাবটা কম রেখে বললাম, দেখছি কি করা যায়। আপনি আসুন, হাতটা দিন, ধরুন আমাকে, উঠুন। মেয়েটাকে তুলতে তুলতে বললাম, আমার শরীরটাও ঠিক নেই তেমন, কিন্তু এমন অবস্থা কে করলো আপনার? কেন জমিদার বাবু, আপনি? একদম স্বাভাবিক স্বরে বলে উঠল মেয়েটা। আমি হঠাৎ এই ধরনের কথায় চমকে গিয়ে তার দিকে চাইলাম। তাকেই আঁতকে উঠে ভয়ে সিটিয়ে গেলাম। একটু আগে দেখা সুন্দর মুখটা এখন পরিবর্তিত হয়েছে সম্পূর্ণ কালো, কুৎসিত, বহু কাটা কাটা দাগে। মনেহীন চোখ দুটো প্রতিশোধ স্পৃহায় ধক ধক করে চলছে। উফ, কি বিভৎস তার চাহনি! মুখ দিয়ে অজান্তে একটা আর্তনাদ বেরিয়ে এলো আমার। আমি এতক্ষণ বিহবল হতবুদ্ধি হয়ে ধরেছিলাম, ওকে এবার ঠেলে সরিয়ে দিলাম। মূর্তিটা হঠাৎ প্রচন্ড রাগে আমার বুকে একটা সজোরে লাথি মারল। একে আমার শরীরে জোর পাচ্ছিলাম না, তার উপর এই আকস্মিক আক্রমণে আমি ছিটকে পড়লাম একটা দেয়ালের গায়ে। মূর্তিটা তখন বিশ্রী একটা নারকীয় উল্লাসে হাসছে। এবার ক্রমে ক্রমে সেই মেয়েলি হাসির সাথে যুক্ত হলো আরো একটা কণ্ঠ। দেখি, এ তো সেই লোকটা। হাতে একটা কাঠের ভারী টুকরো মাটিতে টানতে টানতে ঘুরছে ঘরের একদিকে। মেয়েটার ওই রকম পৈশাচিক রূপ, পুরুষটার নিষ্ঠুর হাসি, আর মাটিতে টানতে থাকা কাঠের ওই রকম খসখসে আওয়াজ বাড়িটাতে এক অপার্থিব ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। সাথে পুরো বাড়িটা কাঁপছে যেন ওদের হাসির শব্দে। পালাতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালাতে হবে। একমাত্র পালাতে পারলেই মুক্তি পাবো ওই পিশাচগুলোর হাত থেকে। অব্যক্ত ভয়ার্ত একটা চিৎকার আমার মুখ থেকে বেরিয়ে এলো। কোন রকমে টলতে টলতে ঘরটা থেকে বাইরে বেরোনোর জন্য উঠোনের সামনে যেতেই অদৃশ্য কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খেয়ে পড়ে গেলাম মাটিতে।
সামনের দিকে তেমন কোনো কিছুই প্রথমটায় না দেখতে পেয়ে হতচকিত হলেও কিছুটা সামলে নিয়ে তাকাতে একটা খুব সূক্ষ্ম পর্দা মতো জিনিস ঠাহর করতেই বুকটা ছ্যাঁত করে উঠল। লোকটা তীব্র উল্লাসে আবার ফেটে পড়ল। কোথায় গ্রাম্য সুর, যেন সবকিছু উধাও হয়ে গেছে। অস্থিসার মলিহীন লাল টকটকে চোখ, তার বুকের মাঝে বড় গর্তের উপর হাত বোলাতে বোলাতে বলল, তোকে বলেছিলাম তুই পাপ করছিস, যা তোকে পরের জন্য ভোগ করতে হবে। কিছুতেই ছাড়লি না, আমায় এই ঘরে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার করলি। আপনাদের আমি চিনি না, কেন আমাকে আটকে রাখছেন? মুক্তি দিন আমায়, আমায় মুক্তি দিন। আমার কোনো কথাই বোধহয় কানে গেল না ওদের। বহুদিনের চাপা একটা রাগে ফেটে পড়ে লোকটা বলল, কিন্তু কিন্তু তুই আমাকে ছাড়লি না, আমাকে মেরে ফেললি চক্করে। তুই দুজন শাস্ত্রজ্ঞকে হত্যার ফল আজ পাবি। এতদিন আমরা এই জন্যই এই পৃথিবী থেকে যেতে পারিনি। তোকে আর চাচ্ছি না। সেদিন আমার অসহায়তার সুযোগ নিয়ে ব্যঙ্গ করে কি যেন বলেছিলি তুই? আটকে পড়েছ কুটির জালেতে, এটাই তোমার গণ্ডি। মরবেও তুমি এই ঘরেতে, হয়ে আমার নজর বন্দি। আর আজ দেখ দেখ জমিদার, কিন্তু কেন কেন তোমরা এমন করছো? কি করেছি আমি? কেন কেন মনে নেই মনে? তবে দেখ। সাথে সাথে ঘরের একটা কোণে গিয়ে এক ঝটকায় একটা ধুলি মলিন কাপড় টেনে সরিয়ে নিতে বেরিয়ে পড়ল 1 শতাব্দী প্রাচীন তৈলচিত্র, যেখানে রাজকীয় ভঙ্গিমায় অনূর্ধ্ব 30 বছরের এক যুবক দাঁড়িয়ে আছে। স্তব্ধ বিস্ময়ের সাথে দেখলাম সেটা আর কেউ নয়, স্বয়ং আমি। হ্যাঁ, আমি, এই জন্মের সঞ্জয়। লোকটা আবার চিৎকার করে বলে উঠল, দেখ পাপিষ্ঠ অনন্ত সিংহ, চিনতে পারছিস নিজেকে? সেই জন্মে তোকে গ্রামের লোকেরা শেষ করলেও আমরা তো মুক্তি পাইনি। প্রবল আক্রোশে তোর জন্যই অপেক্ষা করছিলাম। সেই মহেন্দ্রক্ষণ আজ উপস্থিত। আমি অসহায়ভাবে বলে উঠলাম, কিন্তু আমি তো এই জন্মে তোমার কোনো ক্ষতি করিনি, তোমাদের কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে কেন কেন? নারীদের অসম্মান করলে তার পাপ পর জন্মেও বহন করতে হয় রে পাপিষ্ঠ। আজ তুই নিজেই আমাকে ওইখান থেকে মুক্ত করেছিস। এতদিন যে আয়নাতে আমি বন্দি ছিলাম, এবারে এমন শাস্তি তুই পাবি যাতে সবাই বোঝে নারীদের অবহেলা অত্যাচারের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। শ্বাসে উঠল মেয়েটি। আমি হতবুদ্ধি বাক্যহারা। পূর্বজন্মে আমার কৃত পাপের বোঝা এই জন্মে জীবন দিয়ে মেটাতে হবে, আমি প্রমাদ করলাম। কিন্তু এই অদৃশ্য সূক্ষ্ম দেওয়াল আমি ভেদ করতে পারছি না কেন? লোকটা বিদ্রুপ করে উঠল, হাসতে থাকলো আমায় দেখে। বৃথা চেষ্টা করছিস তুই। তোর ছায়া এখন চিরজীবনের মতো বন্দি ওই আয়নার ওপারে, যেখানে আমার মেয়ের অতৃপ্ত আত্মা বন্দি ছিল এতকাল। আর তোর কায়া হাসতে হাসতে আমায় দেখালো, ওই দেখ বিছানায় পড়ে। আমি প্রচন্ড একটা চিৎকার করে উঠলাম। আমার নিষ্প্রাণ দেহটা পড়ে আছে বিছানার উপর, আর আমার বুকে আমূল বসানো আছে একটা ছুরি। লোকটা আবার বলতে শুরু করলো, সেদিন আমাকে তোষামত করে তোর লোকজন নিয়ে এসেছিল এখানে। তুই এই ঘরে হাত পা বেঁধে ফেলে রেখে বিষাক্ত ধোঁয়ায় আমাকে পক্ষাঘাতে আক্রান্ত করলি। আর তারপরে অক্ষম চলৎ শক্তিহীন এই দেহে, এই বুকে ঢুকিয়ে দিলি একটি ছুরি। জানিস এখনো বুকে কষ্ট হয়। আবিষ্ট, কি ভেবেছিলি ব্রহ্ম হত্যার পাপ এত সহজে চলে যাবে? বাবার মৃত্যুর পর আমাকে তুলে আনলি এখানে, এনে তুই আমাকেও বন্দি করে দিনের পর দিন অত্যাচার করে বাধ্য
করলি আত্মহত্যা করতে। ওটা আত্মহত্যা নয়, হত্যা ছিল, ব্রহ্মহত্যা। আজ আমরা তোকেও ঠিক ওইভাবে হত্যা করেছি, কিন্তু জেনে রাখ, আমরা মুক্তি পেলেও তোর আত্মা কোনো দিন ওই আয়না থেকে মুক্তি পাবে না। আমি তীব্র আর্তস্বরে আর্তনাদ করে উঠলাম, ধাক্কা দিতে লাগলাম কাচের দেওয়ালে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, এসব মিথ্যে, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। আমার কথা কিছুই এখন তাদের কানে ঢুকছে না। তীব্র হাসিতে বাড়িটা গম গম করছে, আর লোকটা হাতে কাঠের টুকরোটা নিয়ে মেঝেতে ঘষতে ঘষতে এগিয়ে আসতে লাগলো আয়নার দিকে। লোকটা হাসতে হাসতে বলল, ধরা বললি নিজেরই চালেতে, এটাই সেই গন্ডি। মুক্তি পাবি না কোনোদিনই, থাক হয়ে চির ছায়াবন্দী। বারবার এই ছড়াটা কাটতে কাটতেই লোকটা এগিয়ে আসছে আমার দিকে। আমি দিশেহারা, হতবুদ্ধি, কি করব বুঝতে পারছি না। শুধু জোরে জোরে নিষ্ফলভাবে কাঁচে আঘাত করে যাচ্ছি। এত জোরে মারলেও ভাঙতে পারছি না সেটা। আমার চেতনা যেতে বসেছে হয়তো, তবু ওই চেতনা অবলুপ্ত হওয়ার আগেও দেখতে পেলাম লোকটা আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, ওর এক হাতে ধরা ভারী কাঠের টুকরোটা ধীরে ধীরে তুলছে মাথার উপরে। শুনলে সোমদর্শীর কলমে ঝড়ের রাতে জমিদার বাড়িতে। গল্পটির সূত্রধার আমি অরূপ, কথক রক্তিম ও ইভান, বিভিন্ন চরিত্রে শুভদীপ, বর্ষা ও প্রদীপ্ত, আবহ ও সমগ্র পরিচালনায় শুভজিৎ, প্রচ্ছদ ও পরিবেশনায় টিম স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের বুধবার ঠিক দুপুর ৩টে নতুন কোনো গল্প নিয়ে। শুভরাত্রি।